ক্যান ড্যাশ অ্যালোন। এখানে খেয়াল করে দেখেন ক্যান এটি হচ্ছে একটি মডেল অক্সিলারি। ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট যত ধরনের মডেল অক্সিলারি আছে তারপরে ভার্বের B1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। এখানে ভার্বের বেস ফর্ম শুধুমাত্র এ নম্বর অপশনেই রয়েছে, নো ম্যান ক্যান লিভ অ্যালোন। ইট ইজ রেইনিং, ইউ নিড নট। এখানে দেখেন নিড এটি কিন্তু একটি মডেল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়, আর মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, তাই এখানে হবে গো, যার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। আমি হেল্প করি। ও পড় পড়, এটাকে অনেক ঘষতে হবে। Travelers dash their reservation well in advance if they want to fly during Eid holidays. চারটা অপশনের মধ্যে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন একটা জিনিস কমন, সেটা হচ্ছে হ্যাড বেটার। এখন আমাদের জানতে হবে যে হ্যাড বেটারের পরে কি হয়। হ্যাড বেটারের পরে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, তাই উত্তর হবে সি। তাহলে বোঝা যাচ্ছে এখানে প্রত্যেকটা কথাই মূলত একটি নিয়ম। দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেইড আই ড্যাশ স্টার্ভ দেন ওয়েট। এখানে খেয়াল করে দেখেন স্টার্ভ এটি হচ্ছে ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম কখন বসে? আমরা একটু আগে দেখেছিলাম যে মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে। এখানে কিন্তু মডেল অক্সিলারি নেই। আমরা একটু আগে দেখেছিলাম হ্যাড বেটার, এখানে আছে উড বেটার, তাহলে এটাও হবে না। আপনারা মনে রাখবেন হ্যাড বেটার অথবা উড রাদার এরপর ভার্বের বেস ফর্ম বসে। এখানে যেমন আছে হি সেইড আই হ্যাড বেটার, এখানে কেমন আছে হ্যাড বেটার। যেহেতু আমরা নিয়মটা জেনে গেছি হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম বসে, আর বেস ফর্ম হচ্ছে এখানে টেল। তাহলে হ্যাড বেটারের পরে যে বেস ফর্ম বসে সেটা আমাদের আর ভুল হওয়ার কথা নয়, এখানে হবে চেক, কারণ একমাত্র চেকই আছে ভার্বের বেস ফর্ম। আই উড রাদার, তাহলে দুইটা শব্দ জানলাম, সেটা হচ্ছে হ্যাড বেটার এবং উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম বসে। আর এই চারটা অপশনের মধ্যে শুধুমাত্র হ্যাভ এটি ভার্বের বেস ফর্ম, যার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। শুধু কিন্তু ক্যান, কুড, উইল, উড, শেল, শুড এগুলোই হচ্ছে মডেল অক্সিলারি না। অট এটিও কিন্তু মডেল অক্সিলারি, যা অর্থ হচ্ছে উচিত। শি ought not dash him but she did it. খেয়াল করে দেখেন আগেই কিন্তু কাজটা হয়ে গেছে, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এই অংশ হবে she ought not to have told him, তাকে বলা উচিত ছিল না কিন্তু সে বলেছিল। এভরিবডি বা এভরিওয়ান শুড, শুডের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম, তাই এখানে হবে স্পিক দ্য ট্রুথ, সবাইকে সত্য কথা বলা উচিত। তাহলে আমাদের এখন জানতে হবে কোনটা বেস ফর্ম বা ভার্বের মূল ফর্ম। হ্যাড বেটারের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে, হ্যাড বেটারের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। আই উড রাদার দ্যাট শি ড্যাশ ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড ইমপ্রেসিভলি। এখানে খেয়াল করার ব্যাপার হচ্ছে উড রাদার যখন থাকে তখন তারপর আমরা জানি ভার্বের বেস ফর্ম বসে। এই পুরো অপশনে কিন্তু কোনো ধরনের পাস্ট টেন্সের গন্ধও আমরা দেখতে পাচ্ছি না। সেই ক্ষেত্রে এরপরে যে সাবজেক্টটা থাকবে সাবজেক্টের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে একই ধরনের আরেকটি নিয়ম, এখানেও উড রাদার আছে, তারপরে দ্যাটের পরে একটা সাবজেক্ট আছে, তাহলে আমাদের বের করতে হবে এখানে ভার্বের বেস ফর্ম কোন। খুব সহজ মনে হচ্ছে তাই তো? তাই এই প্রশ্নটির উত্তর আপনারাই দিবেন। সবাই কমেন্টে পার্টিসিপেশনের জন্য এই উত্তরটি এ, বি, সি অথবা ডি যে কোনো একটি অপশন আপনারা কমেন্টে লিখুন। উই মেট এ গার্ল, আমরা একটা মেয়ের সাথে দেখা করেছিলাম, সাক্ষাৎ করেছিলাম। ড্যাশ এ বাস্কেট অফ ফ্লাওয়ার্স, আচ্ছা বোঝা গেছে যে কিছু ফুল নিয়ে গিয়েছিলেন। এখানে আপনারা খেয়াল করবেন যে প্রথমে কিন্তু একটা ভার্ব আছে, অপশনগুলোর দিকে খেয়াল করলে আরও চারটা ভার্ব পাবেন। আমরা জানি যে পাশাপাশি দুইটা ভার্ব যদি বসে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সেক্ষেত্রে ক্যারি শব্দের সাথে আইএনজি যুক্ত হবে। পরের এক্সাম্পলটা দেখেন, অ্যাজ আই রিচড হোম আই স মাই সিস্টার। এখানে কিন্তু একটা ভার্ব আছে প্রথমেই, তারপরে
এই চারটা অপশনের মধ্যে কিন্তু আবার চারটা ভার্ব, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে কি বসবে? আইএনজি যুক্ত হবে। তাই এই শাউট ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, শাউটিং হবে। আই স এ গার্ল ড্যাশ ইন দ্য পুল, অর্থাৎ পুলের মধ্যে হয়তোবা সুইমিং করছিল। এখন এই স এটি একটি ভার্ব, আরেকটি ভার্ব পরবর্তীতে আসতেছে, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে অবশ্যই কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। এই ক্ষেত্রে উত্তর হবে সি। এরকম প্রশ্ন হলে আশা করি আপনাদের ভুল হবে না। আই স হিম ড্যাশ আপ দ্য হিল, এখানে একটা ভার্ব, দ্বিতীয় ভার্ব যদি আসে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। আই হার্ড হিম টু সে সো, খেয়াল করে দেখেন এখানে হার্ড একটি ভার্ব, তারপরে যদি সে থাকে তাহলে অবশ্যই আই হার্ড হিম সেইং সো, অর্থাৎ এখানে যে ভার্বটা আছে সে তার সাথে আইএনজি যুক্ত হবে। উত্তর হবে এ। ডো নট লেট দ্য টিচার ক্যাচ ইউ, একটা ভার্ব, দ্বিতীয় ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে, তাই হবে চিটিং। আই স দ্য ট্রি, এই ক্ষেত্রে গাছ পড়ার যেই ইংরেজি শব্দটা সেটা হচ্ছে ফলিং। একই ধরনের বেশি এক্সাম্পল আমরা স্কিপ করব। আই স এ ম্যান, তাহলে এখানে হবে ওয়াকিং। আই স দ্য বার্ড, যেহেতু স নিজেই একটি ভার্ব, দ্বিতীয় ভার্ব হচ্ছে সিট, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে হবে সিটিং অন দ্য রুফ, তাহলে উত্তর হবে ডি। এতক্ষণ দেখলাম পাশাপাশি দুইটা ভার্ব বসলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এবার দেখব প্রিপোজিশনের ক্ষেত্রে। খেয়াল করে দেখেন গেভ আপ, এই আপ কিন্তু একটি প্রিপোজিশন। টু ছাড়া যত প্রিপোজিশন আছে বেশিরভাগ প্রিপোজিশনের সাথেই ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে গেভ আপ এখানে হবে প্লেইং। ফুটবল হোয়েন হি গট ম্যারিড, আপনারা হয়তোবা ইতিপূর্বেই জেনে গেছেন যে হোয়াইল যে একটা শব্দ, তারপরে যদি ভার্ব আসে ভার্বের সাথে সাধারণত আইএনজি যুক্ত হয়, তাহলে হোয়াইল ওয়াকিং। হি কেপ্ট অন, দেখেন একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পর যখন ভার্ব আসবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমরা কিন্তু সিম্পলি উত্তরগুলো দাগাচ্ছি। আপনারা যদি এই কথাগুলো এবং নিয়মগুলো মনে রাখতে পারেন, পরীক্ষার হলেও কিন্তু আপনি খুব ইজিলি এভাবেই দাগাতে পারবেন। মিস্টার রাকিব ওয়েন্ট অ্যাওয়ে, তারপরে আছে টু লিভ। খেয়াল করে দেখেন এটা কিন্তু একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে একটা ভার্ব যদি সরাসরি আসে তাহলে ওই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে, এখানে হবে লিভিং। এবার দেখেন দুইটা শূন্যস্থান আছে। আই লাইক ড্যাশ কেয়ারফুলি অ্যাবাউট থিংস বিফোর ড্যাশ এ ডিসিশন। বিফোর, আফটার, হোয়াইল, এই শব্দগুলোর পরে যখন একটা ভার্ব আসে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। খেয়াল করে দেখেন দ্বিতীয় অপশনটার মধ্যে আইএনজি যুক্ত আছে শুধুমাত্র এই একটা শব্দ। তাহলে আমরা প্রথমটার সাথে মিলিয়ে দেখি। আই লাইক টু থিঙ্ক কেয়ারফুলি অ্যাবাউট থিংস বিফোর মেকিং এ ডিসিশন। এখানে লাইক টু থিঙ্ক কেন হলো? লাইক এরপর টু ব্যবহার করা হয়, আর টু এর পরে টু যেহেতু ইনফিনিটিভ, ইনফিনিটিভের পরে সবসময় ভার্বের V1 অর্থাৎ বেস ফর্ম ব্যবহৃত হয়। হি ওয়ার্ক ইনস্টেড অফ একটি প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ইট ইজ আওয়ার ডিউটি টু ড্যাশ আওয়ার প্যারেন্টস। এখানে দেখেন টু এর পরে আমরা জানি টু যেহেতু ইনফিনিটিভ, ইনফিনিটিভের পরে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, অর্থাৎ V1 ভার্বের বেস ফর্ম। তাহলে এই অবেই থাকবে, মান্য করা। আমাদের পিতা মাতাকে মান্য করা আমাদের দায়িত্ব। ইট হ্যাজ বিন রেইনিং অ্যান্ড আই এম শিওর ইট উইল গো। এখন কি হবে? গো অন, ইট উইল গো অন রেইনিং। খেয়াল করে দেখেন গো অন এর অর্থ হচ্ছে হওয়া। কি হওয়া? বৃষ্টি হওয়া। গো অন রেইনিং, যেহেতু অন একটি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এরকম প্রিপোজিশন আমরা অনেক দেখব। নিয়মটা শুধু মনে রাখবো। এখানে যেমন আছে হি ইজ ফন্ড অফ, তাহলে হবে লিসেনিং। তারপরে যা আছে যে কোনো কিছুই থাকতে পারে, এখানে পাস্ট লাইনের একটা শব্দ থাকতে পারে, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই।
হয়তোবা আমি কোনো শব্দের অর্থও জানি না, আমি জাস্ট নিয়মটা দেখব। এখানে একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে একটা শূন্যস্থান আছে, আর শূন্যস্থান থাকলে একটা ভার্ব যদি আসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ, এখানে দেখেন একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে খেয়াল করে দেখেন কিছু সাবজেক্টিভ ফর্ম আছে, কিছু অবজেক্টিভ ফর্ম আছে। পড়তে গেলে আপনি হয়তো বুঝে ফেলবেন যে অ্যাপ্রুভড অফ হার, তারপরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। অ্যাপ্রুভড অফ হার মেরিং এ ফরেনার। খুব সহজ ভাষায় আমরা শিখে গিয়েছিলাম যে টু প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু কিছু কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলোর পরে যদি টু থাকে তারপরেও ভার্বের বেস ফর্ম হয় না। সেখানে কি হয় চলুন আমরা দেখি। এখানে থাকতে পারে রুবেল অথবা মাই ফ্রেন্ড অথবা যে কোনো একটা সাবজেক্ট। ইজ লুকিং ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, এই ফ্রেজটার পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে সব সময় আইএনজি যুক্ত হয়, শুধুমাত্র ভার্বের বেস ফর্ম কিন্তু হয় না। কেন? কারণ লুক ফরওয়ার্ড টু এর ব্যতিক্রম নিয়মের জন্য। এটা কিন্তু কাম ফরওয়ার্ড টু না, কাম ফরওয়ার্ড টু না। কাম ফরওয়ার্ড টু এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে, V1 বসে। এটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু, মনে রাখবেন। তাহলে এরকম যে কোনো ধরনের এক্সাম্পল আসলে আপনারা আশা করি পারবেন। এলাইস ওয়ান্ট টু মার্কেট উইথ এ ভিউ টু, তাহলে আরেকটা নতুন শব্দ শিখলাম, সেটা হচ্ছে উইথ এ ভিউ টু যদি থাকে তাহলে যদি একটা ভার্ব আসে ভার্বের সাথে সব সময় আইএনজি যুক্ত হয়। প্রথমে দেখলাম লুক ফরওয়ার্ড টু, তারপর দেখলাম উইথ এ ভিউ টু, তাহলে হবে এখানে পারচেজিং। লুক ফরওয়ার্ড টু মনে হয় কমন পড়েছে আবার। আই লুক ফরওয়ার্ড টু, তারপরে দেখেন শুধুমাত্র একটা জায়গায় ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, সেটা হচ্ছে বি নম্বর অপশন। তাহলে মিটিং ইউ সুন, শীঘ্রই তোমার সাথে সাক্ষাতের প্রতীক্ষায় আছি। তাহলে এই সেন্টেন্সটার মূল জিনিস হচ্ছে উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। দেখেন আমি কিন্তু পুরো সেন্টেন্সটা পড়লাম না, জাস্ট শূন্যস্থানের আগে একটা শব্দ দেখলাম, সেই শব্দটাকেই আমি টার্গেট করে এখানে উত্তর বসাতে পারবো। তাহলে আপনারা এই জিনিসটাকে টার্গেট করে বসায় ফেলেন। আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ। অনেকেই হচ্ছে খুব দ্রুততার সহিত উত্তর দিয়ে দিবে সিইং, কিন্তু আসলে এটা সিইং হবে না। কারণ কি? এখানে দেখেন লুক ফরওয়ার্ড, তারপরে কিন্তু টুটা লেখে নাই, অর্থাৎ টুটাও আপনাকে বসাতে হবে দেখে। তাহলে হবে টু, তারপরে ভার্ব, মেন ভার্ব, তারপরে হচ্ছে আইএনজি, অর্থাৎ উত্তর হবে এ। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। নিয়ম কি তাহলে এখানেই শেষ? না, এখানে দেখেন আই হ্যাড কমিটেড, তারপরে আছে টু। কমিটেড টু যদি কোনো সেন্টেন্সে থাকে, তারপরে যদি মেন ভার্ব আসে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাই উত্তর হবে ডুইং। আই হ্যাড কমিটেড মাইসেলফ টু ডুইং ইট ওয়েন আই সেন্ট ফর এ রাইফেল। আই এম লুকিং ফরওয়ার্ড টু, এটা আমাদের জন্য কমন, তাই উত্তর হবে এখানে সিইং। তারপরে উইথ এ ভিউ টু, এর নিয়ম আমরা জেনে গেছি। উইথ এ ভিউ টু এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। হি কেম হিয়ার উইথ এ ভিউ টু, তারপরে একটা অপশনের মাঝে শুধুমাত্র আছে ভার্ব প্লাস আইএনজি, তাই ও হবে গিভিং আস এ সারপ্রাইজ। এখানে খেয়াল করে দেখেন কমিটেড টু আছে, তাহলে কমিটেড টু এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। লুক ফরওয়ার্ড টু এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, বি নম্বর অপশনই। অপশনগুলো খেয়াল করলে বোঝা যাবে, শুধুমাত্র নিয়ম জানা থাকলে একটা দুইটা অপশনেই কমন বা কনফিউশন থাকবে। আই হ্যাভ নো অবজেকশন টু, একটু আগে দেখলাম কমিটেড টু এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এবার হচ্ছে অবজেকশন টু এরপর ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তারপরে লুক ফরওয়ার্ড টু, এটা তো জেনেই গেছি, হিয়ারিং অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। অন্য কোথাও কি ভার্বের সাথে আইএনজি আছে? কোনোটার মধ্যে নাই। সো খুব কনফিডেন্টলি আপনি উত্তর দিবেন। আই লুক ফরওয়ার্ড টু, একটা মাত্র অপশনেই ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, সেটা হচ্ছে হিয়ারিং। আই ক্যাম টু ইংল্যান্ড, আমি ইংল্যান্ডে আসলাম। কিসের জন্য? এরকম যদি উদ্দেশ্য বোঝায় তাহলে হচ্ছে টু ইনফিনিটিভ বসবে। টু ইনফিনিটিভ কখন বসবে? যখন উদ্দেশ্য বোঝায়। কিসের উদ্দেশ্য? টু লার্ন ইংলিশ, অর্থাৎ ইংরেজি শিখতে লন্ডনে আসলাম। আমি ইংরেজি শিখতে লন্ডনে আসলাম। আই ওয়েন্ট ব্যাক, আমি ফেরত গেলাম। টু ওয়ার্ক অর্থাৎ কাজ করতে।
বোঝা গেছে যে টু ইনফিনিটিভের পরে একটা উদ্দেশ্য থাকে, এখানে উদ্দেশ্য হচ্ছে কাজ করা। তারপরে দেখেন একটা শূন্যস্থান আছে, শূন্যস্থানের মধ্যে একটা মেইন ভার্ব আছে। আমরা দেখেছি যে এখানে একটা ভার্ব আছে, এখানে আবার আরেকটা ভার্ব দিয়েছে, তাহলে দ্বিতীয় ভার্ব যেহেতু এটা, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে এই ক্লোজ হয়ে যাবে ক্লোজিং। আই লে ফর সাম টাইম ড্যাশ দ্য ক্লাউডস ইন দ্য স্কাই, আকাশে মেঘ দেখিয়া কিছু সময় থাকলাম। এখানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু একটা ভার্ব আছে। তার চেয়েও বড় কথা হচ্ছে এখানে একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে একটা শূন্যস্থান আছে, শূন্যস্থানের সাথে, শূন্যস্থানে যদি আপনার একটা ভার্ব থাকে, ভার্বের সাথে অবশ্যই এই আইএনজিটা যুক্ত করতে হবে। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আই ওয়ান্ট টু শপ, আই ওয়ান্ট টু শপ, আমি দোকানে গেলাম বা শপিং মলে গেলাম। কেন গেলাম? উদ্দেশ্য বোঝাচ্ছে, অর্থাৎ টু বাই এ নিউজ পেপার অর টু বাই এ বুক অর সামথিং। তাহলে টু কখন বসে? যখন উদ্দেশ্য বোঝায় কোনো কাজ করার ক্ষেত্রে। অনেক বেশি কমন আসে এই প্রশ্নটা, খুব সুন্দরভাবে নিয়মটা বুঝবেন। খেয়াল করেন, এখানে আমরা জানি ইউজ টু এরপর ভার্বের সাথে কিছুই হয় না, ভার্বের বেস ফর্ম হয় যদি শুধুমাত্র এই ইউজ টু থাকে। আর ইউজ টুর আগে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, কি বললাম আমি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যদি থাকে ইউজ টু এর আগে, তাহলে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সেই ক্ষেত্রে উত্তর হবে এটা, শি ওয়াজ ইউজ টু হেল্পিং দ্য পোর। এখন খেয়াল করে দেখেন, আমরা যে প্রথম যে নিয়মটা বললাম, শুধুমাত্র যদি ইউজড থাকে বা ইউজ টু থাকে, তাহলে কিন্তু ভার্বের সাথে কিছুই বসবে না, ভার্বের বেস ফর্ম বসবে। কিন্তু এখানে কি আছে? এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এখানে কিন্তু একটা এম আছে, তাহলে আই এম ইউজ টু সুইমিং। তাহলে বুঝা যাচ্ছে এই নিয়মটা আপনারা পারবেন। হোয়েন আই ওয়াজ ইয়ং, আই ইউজ টু, শুধুমাত্র কিন্তু ইউজ টু আছে, তাহলে ভি ওয়ান বসবে, ভার্বের বেস ফর্ম। ভি ওয়ান কোথায় আছে? শুধুমাত্র সি নম্বর অপশনে আছে। আই ইউজ টু কালেক্ট স্ট্যাম্পস, যখন আমি যুবক ছিলাম আমি স্ট্যাম্প সংগ্রহ করতাম। পিপল ড্যাশ এয়ারলাইন্স নাওয়েডেজ, যেহেতু নাওয়েডেজ আছে অর্থাৎ বর্তমান কাল বোঝাচ্ছে, তাহলে এখানে হবে পিপল আর ইউজ টু সিইং এয়ারলাইন্স নাওয়েডেজ। এটা দিয়ে কিন্তু বর্তমানের অভ্যাস বোঝাচ্ছে। ভেরি ফিউ অফ আস, আর ইউজ টু যখন থাকবে তখন ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হবে। হি ওয়াজ ইউজ টু, এখানে কিন্তু ইউজ টু এর আগে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো আছে, তাহলে এই স্মোক আর স্মোক থাকবে না, হয়ে যাবে স্মোকি। আই এম নট ইউজ টুর আগে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার আছে, তাহলে হচ্ছে আইএনজি হবে ভার্বের সাথে। ইট ইজ ডিফিকাল্ট টু গট ইউজ টু, দেখেন শুধুমাত্র এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারই না, এখানে কিন্তু গেট শব্দটা পরেও যদি ইউজ টু থাকে তাহলে কিন্তু আইএনজি যুক্ত হবে, সেক্ষেত্রে উত্তর হবে ডি, গট ইউজ টু স্লিপিং। যেহেতু আরেকটা শব্দ বাড়লো, এখানেও কিন্তু দেখেন গেট আছে, অর্থাৎ গেট ইউজ টু ওয়ার্কিং। আই হ্যাভ ফিনিশড টু রিড দ্য বুক, এখানে একটা ভার্ব আছে, ভার্বের পরে আরেকটা ভার্ব আসছে, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে কি বসবে? আইএনজি যুক্ত হবে। আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, বারবারই বলছি পাশাপাশি দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আই প্রিফার, আমি অধিকতর পছন্দ করি। প্রিফারের পরে বোঝা যাচ্ছে এখানে ভার্ব আছে, তাহলে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। ধরেন এই যে একটা আইএনজি, এটা ধরে নিলাম যে এটা উত্তর। হোয়াট আই লাইক ইভার থট ইট, ইট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে যদি একটা ভার্ব থাকে তাহলে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে এস বা ইএস কোথায় আছে? এখানে আছে, তাহলে উত্তর কিন্তু হবে ডি, আই প্রিফার ডুইং হোয়াট আই লাইক ইভার থট ইট মিনস নট হ্যাভিং মাচ মানি। দ্য টিচার আস্কড দ্য বয়েজ টু স্টপ, এখানে আছে স্টপ। এই স্টপ ভার্বের পরে যদি যে কোনো ভার্বই আসুক না কেন তার সাথে আইএনজি যুক্ত হয়। এটা কিন্তু সিম্পল নিয়ম, দুইটা ভার্ব যদি পাশাপাশি বসে সেক্ষেত্রেও কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। মাই আঙ্কেল কনসিডার্ড, ধরেন যে এই ভার্বের উত্তর আপনি জানেনই না,
তারপরেও এরপরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সেক্ষেত্রে পুরো সেন্টেন্স তো আমার পড়ার দরকার নাই, আমি শর্টকাটে সলভ করার চেষ্টা করব। When the bell rang, everyone stopped. দেখেন আবার কিন্তু স্টপ ভার্ব আসছে। স্টপ ভার্ব আসলে তাহলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমি ধরেন পুরো সেন্টেন্সটা কিছুই পড়লাম না, আমি জাস্ট শূন্যস্থানটা দেখলাম। শূন্যস্থানের আগে একটা ভার্ব আছে, তাহলে অপশনগুলোর মধ্যেও আবার ভার্ব আছে, তাহলে দ্বিতীয় ভার্ব যখন আসবে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক একইভাবে এখানেও চিন্তা করে দেখেন, আই ডোন্ট এনজয়, এনজয় একটা ভার্ব, এরপরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে এখানে হবে ড্রাইভিং। শায়লা ফিনিশড, তাহলে হবে রাইটিং, যেহেতু এটা একটা ভার্ব দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এরকম যে কোনো প্রশ্ন আসলে আপনারা বুঝে নেবেন, আশা করি ভুল করবেন না। তাহলে এখানে আছে প্রিফেয়ার্স, প্রিফার্সের পরে আরেকটা ভার্ব আসলে তাহলে আইএনজি যুক্ত হবে। ইংরেজিকে একদম সিম্পলভাবে চিন্তা করবেন, তাহলে ইংরেজি খুব সহজ মনে হবে। আই ডোন্ট মাইন্ড, এখানে একটা ভার্ব পাইলাম, অপশনগুলোতে যদি ভার্ব পাই তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আই ডোন্ট মাইন্ড হেল্পিং, পরে কি আছে সেটা আমার দেখার দরকার নাই, তাহলে এখানে কি আছে, আই ডোন্ট মাইন্ড ড্যাশ লেট, তাহলে যেহেতু এখানে একটা ভার্ব দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে হবে ওয়ার্কিং। আই উড, উড হচ্ছে একটা মডেল অক্সিলারি, আর মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে। মূল কথা হচ্ছে এখানে তো চারটাই বেস ফর্ম, এখন আমি কি করব, এখন কিন্তু সেন্টেন্সটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। যেমন আই উড ড্যাশ টু ক্লাস, তাহলে বোঝা যাচ্ছে আমি ক্লাস করতে পছন্দ করি। আই উড লাইক টু ক্লাস দেয়ার বয়েজ অ্যাওয়ে ফ্রম মাই কিচেন গার্ডেন। যদি এরকম প্রশ্ন করা হয়, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড টেলিং দ্য টাইম, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, অর্থাৎ উড ইউ মাইন্ড যদি থাকে তাহলে এরপর ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এত উড ইউ মাইন্ড তো আমার জানার দরকার নাই, আমি এখানে একটা ভার্ব দেখেছি, দ্বিতীয় ভার্ব আসলে ভার্বের সাথে আমি আইএনজি যুক্ত করে দিব। আমি সিম্পল নিয়মে চিন্তা করব। এখানেও কি আমার উড ইউ মাইন্ড মনে রাখার দরকার আছে? একদমই না। কারণ কি, এখানে একটা মাইন্ড একটা ভার্ব, এরপরে যদি আরেকটা ভার্ব আসে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আইএনজি শুধুমাত্র একটা অপশনই আছে, তাই উত্তর হবে ডি, উড ইউ মাইন্ড। খেয়াল করে দেখেন এখানে কোন কোন জায়গায় আইএনজি যুক্ত আছে, এখানে আইএনজি আছে, এখানে আইএনজি যুক্ত আছে। এখন এই ডি নম্বরটা কেন হবে না? দেখেন টু এর পরে কি কখনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়? কিছু কিছু ফ্রেজ ছাড়া হয় না। টু এর পরে এখানে স্মোক হওয়ার কথা ছিল, তাই উত্তর হবে এখানে এ, উড ইউ মাইন্ড নট স্মোকিং ইন দিস অফিস। আই ক্যানট হেল্প, আমরা জানি ক্যানট হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমার তো এত নিয়ম জানার দরকার না, আমি এখানে একটা ভার্ব পাইছি, দ্বিতীয় আরেকটা ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত করে দিব সিম্পল নিয়মে। গ্রামার যদি আপনি বুঝে যান তাহলে কোনো প্রশ্নই আপনাকে আটকাতে পারবে না। প্রশ্ন হয়তো বা 6 লাইনের থাকবে, উত্তর থাকবে জাস্ট হচ্ছে একটা শর্টকাট টিক্স। কীরকম? যেমন কুড নট হেল্প, হেল্প হচ্ছে একটা ভার্ব, তারপরে আরেকটা ভার্ব দিয়ে রাখছে, তাহলে আমি দ্বিতীয় ভার্বের সাথে সিম্পলি আইএনজি যুক্ত করে দিব। উড ইউ মাইন্ড, মাইন্ড একটি ভার্ব, তার সাথে টেক একটি ভার্ব দিয়ে রাখছে, তাহলে হবে টেকিং। আশা করি এই ধরনের প্রশ্ন নিয়ে আপনাদের আর আমার চাপাবাজি শুনতে হবে না। এখানে উইল ইউ মাইন্ড আছে, তাহলে হবে চেকিং। কুড নট হেল্প আছে, যেহেতু একটি ভার্ব দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে হ্যাভিং এ কাপ অফ টি। এখানে যেমন আছে আই ডোন্ট ফিল লাইক, তারপরে দুইটা জায়গায় দেখেন আইএনজি যুক্ত আছে। এখন সি দিব নাকি ডি দিব? এই টকিং এর পরে যে টু হয় এটা আমার কিন্তু জানতে হবে। টকিং টু ইউ, টকিং এর পরে অ্যাড হয় না, সেক্ষেত্রে উত্তর কিন্তু হবে ডি। অনেকবার পড়ে ফেলেছি, উড ইউ মাইন্ড এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সেক্ষেত্রে উত্তর হবে বি। ক্যান নট হেল্প, হেল্প যেহেতু একটি ভার্ব দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এখানে তো আইএনজি আছে, এটা উত্তর দিচ্ছেন না কেন? কারণ কি দেখেন, এই যে পরবর্তীতে কিন্তু আবার সিইং আছে, এই টু এর পরে কি সিইং হবে? হবে না, এই জন্য কিন্তু এটা উত্তর হবে না। তাহলে এই ধরনের প্রশ্ন থেকে আপনাদেরকে মুক্তি দিলাম, একই ধরনের এক্সাম্পল আর আপনাদেরকে দেখালাম না। জাহান ডিসাইডেড, ডিসাইডেডের পর টু ব্যবহার করা হয় আমরা জানি। এই টু এর পরে যদি শুধুমাত্র বাই হইতো তাহলে এটা উত্তর হইতো। টু এর পরে যেহেতু
আইএনজি দেওয়া আছে তাহলে এটা বাদ। ডিসাইডেড এরপরে কিন্তু এখানে দেখেন টু নাই, তাহলে এটাও বাদ। নান অফ দ্য অ্যাব তো আগেই বাদ। কেন? খেয়াল করে দেখেন, আমি যদি এখানে বলি জাহান ডিসাইডেড টু বাই দ্য কার, এটাও কিন্তু একটা সেন্টেন্স হয়ে গেল। আবার যদি বলি জাহান ডিসাইডেড নট টু বাই দ্য কার, তাহলে এটাও কিন্তু সঠিক। সেক্ষেত্রে এ নম্বর হচ্ছে সঠিক। জর্জ ইজ এ ডিটেকটিভ। জর্জ হচ্ছে একজন গোয়েন্দা। হি লাইকস, আমরা জানি লাইকসের পরে টু ব্যবহার করা হয়, লাইকস টু। এখন লাইকস টু, এই টু হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভের পরে কিন্তু অবশ্যই ভার্বের বেস ফর্ম হওয়ার কথা ছিল সলভ, এখানে সলভিং, তাহলে এটা বাদ। আর লাইকসের পরে টু এখানে নাই, এটা বাদ। টু এর পরে দেখেন এখানে নাউন দেওয়া আছে, তাহলে এটা বাদ। টু এর পরে ভার্বের বেস ফর্ম হওয়ার কথা ছিল, তাহলে উত্তর হবে এখানে লাইকস টু সলভ মিস্ট্রিজ, অর্থাৎ রহস্য উদ্ঘাটন করতে বা সমাধান করতে পছন্দ করে, যেহেতু সে একজন গোয়েন্দা। যেহেতু লাইক এর নিয়ম আমরা জেনেই গেলাম, তাহলে আই লাইক অবশ্যই টু ব্যবহার করা হবে। খেয়াল করে দেখেন টু কিন্তু একটার মাত্র অপশনই আছে, আই লাইক টু ক্লিন দ্য কিচেন অ্যাজ অফেন অ্যাজ পসিবল। তাহলে পুরো সেন্টেন্সটা যদি আপনি 20 লাইনের থাকে, 20 লাইনের আপনি পড়লেন, শেষে গিয়ে দেখলেন যে একটা শব্দ আছে ওয়ান্ট। পিপল ওয়ান্ট, ওয়ান্টের পরে সবসময় টু প্রিপোজিশন বসে। লাইকের পরে যেমন টু ব্যবহার করা হয়, এই ওয়ান্টের পরেও টু ব্যবহার করা হয়। টু আবার যদি খুঁজেন তাহলে একটা মাত্র অপশনই আছে, ওয়ান্ট টু। আর টু এর পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের বেস ফর্মও এখানে আছে, তাহলে ওয়ান্ট টু ইট কুইকলি অ্যান্ড চিপলি, উত্তর হবে এ। সো সিম্পল কিছু শব্দ আপনি কিন্তু চিন্তা করবেন, এত বড় সেন্টেন্স পড়তে পড়তে মাথা ঘামাবেন না, একদম শর্টকাট আগাবেন, সহজেই কিন্তু উত্তর পেয়ে যাবেন। আর যারা এরকম সহজে ইংরেজির প্রস্তুতি নিতে চান, মাত্র 15 দিনে ইংরেজির বেস্ট প্রিপারেশনের জন্য স্বপ্নের স্কুলের ইংলিশ ক্র্যাক কোর্সটি নিয়ে নিতে পারেন। নেওয়ার জন্য অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিবেন, যেখানে আপনি পাবেন রেকর্ড করা এবং লাইভে থাকা টপিক ভিত্তিক মোট 50টিরও উপরে ক্লাস লেকচার, যেগুলো আপনার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করা হয়েছে বাংলা ব্যাখ্যা সহ। সাথে পাবেন পিডিএফ সাজেশন এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ আপনি পরীক্ষা দিতে পারবেন। আপনি যদি চিন্তা করেন যে এই ইংলিশ ক্র্যাক কোর্সটার প্রাইসটা কেমন হতে পারে, আপনি যদি 1000 টাকা দিয়েও নেন তারপরেও লস করবেন না ইনশাআল্লাহ। তবে অফার প্রাইস আপনাদের জন্য রাখা হচ্ছে 390 টাকা, মাত্র 390 টাকা। আপনি যদি এই নম্বরে বিকাশ, নগদ অথবা রকেটে সেন্ড মানি করে আমাদের এই একই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, তাহলে কিন্তু এই কোর্সটি পেয়ে যাবেন। আপনার কনফিডেন্স ইনশাল্লাহ বহুগুণে বেড়ে যাবে। মুক্তা নোজ ড্যাশ টু সিং। কিছু কিছু ভার্ব আছে, যেমন হচ্ছে নো, আক্স, তারপর হচ্ছে লার্ন, টিচ, শো। এগুলো দিয়ে বোঝানো হয় যে কিভাবে, কখন, কোথায়, কি কি কাজ করতে হয়। সেই ক্ষেত্রে দেখেন মুক্তা নোজ হাউ টু সিং, কিভাবে গান গাইতে হয়, বা মুক্তা গান গাইতে জানে। এরকম আমরা যেমন দেখেছি হি নোজ হাউ টু সুইম, হি নোজ হাউ টু সলভ দ্য প্রবলেম। যেমন এখানে পাখি কি জানে, দ্য বার্ড হ্যাজ টু লার্ন হাউ টু ইউজ ইটস উইংস। এর পাখা কিভাবে ব্যবহার করতে হবে তার সেটা জানা উচিত বা জানতে হয়। তাহলে একজন ভালো স্টুডেন্টের কি জানতে হবে, মাস্ট নো হাউ টু স্টাডি ইফেক্টিভলি। অবশ্যই কিন্তু ইফেক্টিভলি আপনার পড়াশোনা করতে হবে। শুধুমাত্র সারাদিন শুধু সেন্টেন্স পড়তে পড়তে মাথা ঘোরায় ফেললে হবে না। কিছু ইংরেজিতেও কিন্তু শর্টকাট নিয়ম আছে। গণিতে যেমন শর্টকাট আছে, ইংরেজিতে আরও বেশি শর্টকাট আছে এবং খুব সহজে একটা নিয়ম পড়লে অনেকগুলো কভার করা যায়। ইংলিশ লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যে প্রিপোজিশন আপনার দরকার হবে। যেমন এখানে অ্যাডভাইস একটি শব্দ রয়েছে, আমরা জানি অ্যাডভাইসের পরে টু ব্যবহার করা হয়, যার অর্থ হচ্ছে পরামর্শ দেওয়া। হি অ্যাডভাইসড মি টু গিভ আপ। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করে ফেলা, বাদ দেওয়া। এখানে যেমন স্মোকিং বাদ দিতে বলা হচ্ছে বা উপদেশ দেওয়া হচ্ছে, তাহলে হি অ্যাডভাইজ মি টু গিভ আপ স্মোকিং। ফরবেড, ফরবেড শব্দটার অর্থ হচ্ছে নিষেধ করা। কিসে নিষেধ করা, আই ফরবেড হিম ফ্রম গোয়িং, আই ফরবেড হিম টু গো। এই দুইটাই কিন্তু এখানে সঠিক হয়।
এই ফরবেডের পরে টুও হয় আবার ফ্রমও হয় নিষেধ করার অর্থে। তবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েটলি আপনারা অ্যান্সার করবেন আই ফরবেড হিম টু গো। উত্তর বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে সি। যেহেতু বললাম ফরবেডের পরে টু বসবে, তাহলে এখানে আপনারা কি করবেন? মাই বিলাভড মাদার, আমার প্রিয় মা, ফরবেড মি, নিষেধ করেছিল টু গেট ইনভলভ ইন মিলিটেন্সি, টু গেট ইনভলভড ইন মিলিটেন্সি। তাহলে দেখেন আমরা দুই ধরনের প্রিপোজিশন জানলাম। একটা হচ্ছে ফরবেডের পরে টু বসে, ইনভলভের পরে ইন বসে। ইনভলভ ইন মানে সম্পৃক্ত থাকা। এই নিয়মটা মনে রাখেন, কোনো সেন্টেন্সে যদি ইট ইজ হাই টাইম থাকে, ইট ইজ টাইম থাকে, ইট ওয়াজ হাই টাইম থাকে, যা কিছুই থাকুক না কেন, যে পরবর্তী যে সাবজেক্টটা থাকবে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট টেন্স হবে। অর্থাৎ চেঞ্জ এর পাস্ট টেন্স হচ্ছে চেঞ্জড। ইট ওয়াজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিটস, মানে অবজেক্ট হিসেবে যা কিছুই থাকুক না কেন। এখানে যেমন চেঞ্জড হিজ ব্যাড হ্যাবিট, এখানে আছে চেঞ্জড হিজ হ্যাবিট। তাহলে কি চোখ বন্ধ করে আপনার পাস্ট টেন্স দিয়ে দিব? হতে পারে। ইট ইজ টাইম ইউ রিয়েলাইজড, তাহলে উত্তর হবে ইউ রিয়েলাইজড। ইট ইজ হাই টাইম উই, এই যে গিভ, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এটার পাস্ট ফর্ম হবে গেভ, গিভ গেভ গিভেন, তাহলে হবে গেভ আপ স্মোকিং। ইট ইজ টাইম ইউ ট্রাইড ফর এ জব, তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ওয়াজ হাই টাইম, এগুলো দিয়ে সাধারণত কি বোঝায়? আপনাকে কেউ যদি বলে যে এখন তোমার উপযুক্ত সময় পড়াশোনা করার, তাহলে বোঝা যাচ্ছে আপনাকে অ্যাডভাইস করছে। আর এই ক্ষেত্রেও কিন্তু এটা অ্যাডভাইস। দেখেন এই সেন্টেন্সে তাহলে আমি কোন নিয়মে ফেলবো? ইট ইজ নো ইউজ ড্যাশ অ্যাবাউট ইট। কোনো নিয়মে যদি না পড়ে তাহলে আপনি দেখবেন এটা হচ্ছে একটা ভার্ব, এরপরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, নিজে নিজে একটা নিয়মে ফেলে দিবেন। ইট ইজ হাই টাইম উই, অবশ্যই পাস্ট ফর্ম হবে। মেক এর পাস্ট ফর্ম হচ্ছে মেড। আই উইশ, ইচ্ছা কি করে? ছেলেরা ইচ্ছা করে সে কিং হবে, আর মেয়েরা ইচ্ছা করে সে রানী হবে। আর এই উইশের পরে সাবজেক্টের পরে সবসময় ওয়ার ব্যবহৃত হয়। আবার কিছু কিছু লোক আছে যারা শুধুমাত্র রাজা রানী হতে চায় না, যারা ছেলে অথবা মেয়ে মিলে ইউরোপ আমেরিকায় চলে যেতে চায়। আই উইশ আই ওয়ার ইন ইউরোপ, এক্ষেত্রেও কিন্তু ওই ওয়ারটা সমুন্নত আছে। দেয়ার আর মেনি হেল্পলেস পিপল, অনেক অসহায় মানুষ আছে। আই উইশ, আমি আশা করছি, আকাঙ্ক্ষা বা প্রত্যাশা করছি। আই কুড হেল্প দেম, আমি যদি তাদের সাহায্য করতে পারতাম। যদি ওয়ার না থাকে তাহলে কি হবে? আই উইশ, পরবর্তী সেন্টেন্সটা বাকি অংশ পড়ে যদি আপনি মনে করেন যে হতে পারতাম, থাকতে পারতাম, করতে পারতাম, এরকম যদি অর্থ না বোঝায়, যদি বোঝায় যে আমার যদি এটা থাকতো, আমি যদি এটা হতাম, যেমন আমার যদি একটি গাড়ি থাকতো, আমার যদি একটা বাড়ি থাকতো, এখানে যেমন আমার একটি বেবি ক্যামেল যদি থাকতো, সেক্ষেত্রে ওয়ার না বসে হ্যাডও বসে, ওয়ার অথবা হ্যাড বসে। এরকম অনেক সেন্টেন্স বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন পরীক্ষায় এসেছে, তাই এক জিনিস নিয়ে বেশি বকবক করব না। আই উইশ আই ওয়ার এ কিং, হোয়াট ইজ দ্য কারেক্ট ইউজ অফ ভার্ব? আই উইশ আই ওয়ার এ কিং। এই ক্ষেত্রে আমরা আবার কিছু ভুল করে থাকি, যেমন আই উইশ, তারপরের অংশ দেখেন, যদি আনসার করতে পারতাম বা আনসার জানতাম, সেক্ষেত্রে কিন্তু এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এই নো ভার্বের পাস্ট ইনডিফিনিট হচ্ছে নিউ। আই উইশ আই নিউ দ্য আনসার। আই উইশ, তারপরে অংশ পড়েন হোয়ার হেলেন ওয়াজ লিভিং নাও, তাহলে জানার অর্থে হেলেন কোথায় বাস করে সেটা যদি আমি জানতাম, আই উইশ আই নিউ হোয়ার হেলেন ওয়াজ লিভিং নাও। আই উইশ আই ড্যাশ হিজ অ্যাড্রেস, অর্থাৎ যদি জানতাম। আই উইশ ড্যাশ এ মিলিয়নিয়ার, অর্থাৎ আমি যদি হতাম, তাহলে এই ক্ষেত্রে হবে ওয়ার এ মিলিয়নিয়ার। আই উইশ ইট ওয়ার ট্রু, এটা যদি সত্য হতো। ইউ উইশ ইউ, তাহলে এটার পাস্ট ইনডিফিনিট টেন্স হবে সারভাইভড, বিআইভিইডি, সারভাইভড।
আই উইশ আই ড্যাশ এ সুইট সং, অর্থাৎ গান গাইতে পারতাম। সিং এর পাস্ট ফর্ম হচ্ছে স্যাং। নো এর পাস্ট ফর্ম যেমন আমরা দেখেছি নিউ, অর্থাৎ জানতাম, গাইতে পারতাম, হতাম, বেঁচে থাকতে পারতাম, টিকে থাকতে পারতাম, এই যাবৎ বা এরকম ভার্বের ব্যবহারগুলোই মূলত হয়ে থাকে। আজকে এই পর্যন্তই। এরকম গুরুত্বপূর্ণ টপিক ভিত্তিক আলোচনা স্বপ্নের স্কুলে